একটা মেজর ইস্যু আগে ছিল, এখন অলরেডি অনেকে কনসার্ন হয়েছে, তাও আরেকবার আপনাদেরকে জিজ্ঞাসা করব। আগে ছিল একটা পেপারসের প্রাইস 472, যেটা আপনি অলরেডি আমার আগের ভিডিওতে বলেছেন। তো এখন সেটা অলরেডি মানে বেড়েছে, সেটার ব্যাপারে যদি একটুখানি কনসার্ন করে দিন। মনে হয় 750 টাকা হয়েছে, বাট দেখুন বাচ্চা যারাই কেনে পেপারটা আমরা তার সঙ্গে এমনি পেপারটা পেয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, পেপার আসতে টাইম লাগে, বাট অ্যাপ্লাই করলে কতদিন লাগে? দেখো পেপার আমরা তো ডাইরেক্টলি চেন্নাইতে অ্যাপ্লাই করি না, আমরা কলকাতার ক্লাবে অ্যাপ্লাই করি। কলকাতার ক্লাবের যিনি প্রেসিডেন্ট আছে ওনার বাড়ি থেকে আমরা দিয়ে আসি, উনি আবার একটা সার্টেন বাঞ্চ অফ পেপার হলো একসঙ্গে কুরিয়ার করে দেন। টোটাল প্রসেসটা আপনি লাগে হয়তো 1 মাস, কিন্তু আমাদের এই মাঝে এই কলকাতার অফিস থেকে আসা যাওয়ার এই ফেজ ধরলে আমরা কোনো সময় 1.5 মাস, কোনো সময় 2 মাস এই টাইম লাগে বাচ্চার পেপার। 4 মাস 5 মাস লাগে না না না, কোনো মতেই না। বেসিক্যালি আমরা যদি ডাইরেক্টলি কেনেল ক্লাবে গিয়ে অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো এটা 1 মাসেই চলে আসতো। ওকে। কিন্তু আমি এখানে কি হয়, বাচ্চার পেপার অ্যাপ্লাই করার সময় এটা ইন্সপেকশন করাতে হয়, ঠিক আছে। ইন্সপেকশন হয় যে মেল ফিমেল কটা কি আছে দেখার জন্য। তো আমি একটা বাচ্চা যতক্ষণ না ভ্যাকসিন হয় ততক্ষণ আমি অ্যাপ্লাই করি না, কেন যে লোকটা বাইরে থেকে চেক করতে আসবে বাচ্চা, যদি চেক করতে আসে তাহলে তো তখন আনভ্যাকসিনেটেড থাকছে বাচ্চা, তো সেই জন্য বাচ্চা ভ্যাকসিন হওয়ার পরেই আমি অ্যাপ্লাই করি। তো সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চা মানে যখন কেউ কেনে তখন পেপার হাতে হাতে পায় না, ওই পরে আসে, পরে পাঠিয়ে দিই, কুরিয়ার করে দিই পেপার, বা হাতে হাতে দিয়ে দিই এরকম। তো সেক্ষেত্রে যে ডেটটা থাকে, ডেটের কোনো ইস্যু হয় না তো? মানে ডেট তো অ্যাপ্লাই, ডেট অফ বার্থ আমি যেটা লিখবো মানে সেটাই হবে। লেটে অ্যাপ্লাই করা হচ্ছে, লেটে অ্যাপ্লাই করা হচ্ছে, বাট জিনিসটা মানে প্রসেসটা একই সেম থাকবে এবং অথেন্টিক থাকবে। ওই জন্যই তো ওরা ইন্সপেকশন করে দেখে নেয় যে সত্যি এতগুলো ছেলে মেয়ে এই আছে কিনা। অনেক সময় ইন্সপেক্টর যিনি আসতে না পারলে ভিডিও কলে ওনারা দেখে নেয় অনেক সময় যে হ্যাঁ এতগুলোই মেল ফিমেল আছে কিনা। আমি তো 2-4টে পেপার বেশিও অনেকে অ্যাপ্লাই করে দেয়, করে পেপার বিক্রি করার জন্য। এখন কেনেল ক্লাবও খুব কনসিয়াস হয়েছে ব্যাপারটা নিয়ে, সেই জন্য মানে অ্যাপ্লাই করলেই যে পেপার অ্যাকসেপ্ট হয়ে যাবে বা দিয়ে দেবে তা নয়, ওরা ইন্সপেক্ট করে দেখে নেয় আগে। রি-ইন্সপেকশন হবেই দেন, তারপরে ওরা যদি জিনিসটাকে অথেন্টিক মনে হলে তবেই পেপার দেবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফুডের পরিমাণ আর একটু জলের বিষয়টা জানতে চাইছি, কারণ কি অনেক এখন দেখুন গরম আছে, 2 দিন বাদে যে বর্ষাকাল, তারপরে রইলো মানে সিজন চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে মানে কি থাকা উচিত এই টাইম পিরিয়ডে, মানে এখন এই গরমকালটাতে কি পরিমাণ জল থাকা উচিত? দেখো এই কোয়েশ্চেনটা না এইভাবে আনসার দেওয়া খুব ডিফিকাল্ট, কেন একটা প্রতিটা ডগ টু ডগ, বাচ্চা টু বাচ্চা তাদের খাবার ভ্যারি করে, জলের ইনটেক ভ্যারি করে। ওভারঅল একটা মাথায় রাখবে যে কুকুর কিন্তু মানুষ বলে না অনেকে যায় আমার কুকুর জল খাচ্ছে না, ওদের যদি সাফিসিয়েন্ট রিকোয়ারমেন্ট হয়ে যায় যে খাবারের মধ্যে থেকে এদের ফ্লুইড রিকোয়ারমেন্টটা পেয়ে যায়, তাহলে আর জল ওরা আলাদা করে খাবে না। কেন দেখো তুমি যখন ভাত মাংস খাওয়াচ্ছ সেখানে ওয়াটার কন্টেন্ট আছে, একটা ছোট বাচ্চা তার হয়তো ওজন 2 কিলো 3 কিলো 4 কিলো ওজন, তারা তো সারাদিনে 200 ml জল মোর দেন এনাফ। আমরা তো খাবারের মাধ্যম দিয়ে তাকে 500 ml জল খাইয়ে দিচ্ছি, তাহলে সে আলাদা করে কোথা থেকে জল খাবে? আর গরমের সময় কি হচ্ছে দেখো, বাচ্চা তো আমরা জেনারেলি 3 বার খাওয়াই বা 4 বার খাওয়াই, সকালে খেলো, দুপুরে খেলো, বিকালে খেলো, রাত্রে খেলো। তো এই 4 বার যে খাচ্ছে তার মাঝখানে একবার করে একটু জল দেখালাম, খেলো না খেলো। বাট মেইন ব্যাপার ভাবতে হবে, আমরা একটা 70 কিলো 80 কিলোর লোক যারা, আমাদের সারাদিনে জলের রিকোয়ারমেন্ট 3 লিটার, তাহলে একটা 3 কিলো বাচ্চার রিকোয়ারমেন্ট কত হতে পারে জলের? সে তো আর লিটার জল খাবে না। একদমই তাই, ঠিক আছে। তো এইটা ভুল ধারণা, কারুর যদি তৃষ্ণা পায় সে জল খাবেই, সবকিছু ছেড়ে দিয়ে জল খাবে, তো তার সে রিকোয়ারমেন্ট হয় না বলে সে খায় না। আর এবার রইল কথা, মানে দেখুন মানে সবই তো হলো মোটামুটি জেনে নিলাম, এবার আমি অবভিয়াসলি আপনাকে জানতে চাইবো যে এদের হেলথটা ঠিকঠাক মানে ফিট রাখার জন্য আপনি কি করেন? দেখুন আমি তোমায় বলছি, এরা তো বড় ব্রিডের কুকুর, ল্যাব বলো গোল্ডেন বলো, এরা বড় ব্রিডের কুকুর। গ্রোয়িং স্টেজে এরা খুব ফাস্ট বাড়ে, তো খাবার যেরকম দরকার সেই খাবারটাকে বার্ন করে মাসেল গ্রোথ, বডির এনার্জি, মানে বডি গ্রোথের জন্য এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। আমরা যেরকম ছোট বাচ্চা, আমার এখানে জায়গা আছে, বাগান আছে, আমি ছেড়ে দিই দিনে একবার করে, ওরা নিজেরা দৌড়ে যায়। হ্যাঁ, এই হতে হতে যখন 3 মাস 3.5 মাস হয়ে যায়, তখন আমরা ওদেরকে রাস্তায় হাঁটতে বার করি, হয়তো খুব বেশি না, 500 মিটার হেঁটে নিলেও একটা বাচ্চার জন্য অনেক। কিন্তু রেগুলার একটা এক্সারসাইজ দরকার, ওয়াকিং। প্রথমেই না অনেকে করে কি, ওই বল ছুঁড়ে দিল, বল খেলাতে গেল, এই এক্সারসাইজটা এখন ছোট বাচ্চা দেওয়ার নিয়ম নেই। কেন কি হচ্ছে, যখন বল ছুঁড়ি তো পাগলের মতো বলের পেছনে দৌড়ে গিয়ে কোথাও তো একটা ব্রেক মারতে হয়, ইনার্শিয়া স্টপ করতে হয়, ব্রেক মারে, তো সেই সময় শোল্ডারে হিপে প্রচন্ড স্ট্রেস আসে। বাচ্চাদের ফোর্সফুলি দৌড় করিয়ে খেলানো উচিত, ও নিজে যেটুকুন দৌড়চ্ছে দৌড়ক,
কিন্তু ওই বল ছুঁড়লাম, বলের পেছনে পাগলের মতো দৌড়ালো, এটা ইয়াং এজে করা উচিত না। মিনিমাম 10-11 মাসের পর থেকে এই জিনিসটা করা উচিত হয়, ঠিক আছে? যেটা আর একটা খুব ভালো এক্সারসাইজ হচ্ছে সাঁতার। ছোটোর থেকে সাঁতার কাটানো যেতে পারে, কারণ সাঁতারে কি হচ্ছে, বডি ওয়েটটা জল সাপোর্ট করে দিচ্ছে, জয়েন্টে কোনো স্ট্রেস পড়ছে না, সাঁতার কাটছে, মাসেল গ্রোথ হবে, স্ট্যামিনা বাড়বে। আমি যেটা আমার ল্যাব আর গোল্ডেনের ক্ষেত্রে করি, ল্যাব খুব মানে মোটা হওয়ার টেন্ডেন্সি আছে ল্যাবের, ঠিক আছে? তো আমার যেরকম এই গরমে যেরকম রোড ওয়ার্ক করাতে পারি না, অ্যাডাল্ট হয়ে গেল, আমি করি স্কুটারের সাথে ওটা ট্রেনিং করিয়ে নিই, স্কুটার চালাই আমি, তার সঙ্গে সঙ্গে ওরা দৌড়ায়, ঠিক আছে? টটিং করে, ধরো 10-এর স্পিডে আমি স্কুটার চালাতে থাকছি, ও সঙ্গে সঙ্গে যায়। এরকমভাবে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার অবধি করাই অল্টারনেট ডেতে। আজকে করালাম, কালকে স্টপ থাকবে, কাল সুইমিং করবে, ঠিক আছে? আমি পরে একদিন তুমি আসো, তোমার যখন আমরা এই এক্সারসাইজগুলো করাবো, মাল্টিপল এক্সারসাইজ করানো হয়। অ্যাডাল্ট কুকুরকে আমরা ব্রিজে ওঠাই নামাই। ব্রিজে ওঠালে কি হচ্ছে, ব্রিজে যখন স্কুটার নিয়ে ওঠাচ্ছি, পিছনের স্ট্রেংথটা বাড়ছে অনেক, ঠিক আছে? ক্লাইম্বিং হচ্ছে না, তো পেছনের সাপোর্ট বাড়ে। তারপরে আমি আরেকটা জায়গায় মাঠে নিয়ে যাই, গড়ের মাঠে কাছে একটা ছোট টিলা মতো আছে, আমরা করি কি, বল নিয়ে টিলার ওপরে ছুঁড়ি নিচে থেকে, তো এই যে দৌড়ে টিলার ওপরে উঠছে, টিলা থেকে নামছে, মাল্টিপল সারফেসে এক্সারসাইজ করাই। আচ্ছা, তো মেইনলি 3-4 কিলোমিটার করে দৌড় করানো, হাঁটানো। সুইমিং যেরকম ধরো গঙ্গায় নিয়ে যাই আমরা, গঙ্গায় সুইমিং, আমি আগেও একটা ভিডিও অলরেডি, তো গঙ্গায় সুইমিং করাই। তো গঙ্গায় করানোর কারণ হচ্ছে, দেখো সুইমিং পুল যেগুলো ডগ পুল আছে, ইট ইজ ভেরি কস্টলি। আমার এতগুলো ডগ মেনটেন করতে পারবো না, একটা সেশনে 1000 টাকা করে, 1200 টাকা করে সুইমিং লাগে। আমি যদি 5 জন ডগকে একদিন সুইমিং করে, তো আমার 5000 টাকা লাগবে, ইট ইজ নট পসিবল। তো আমার বাড়ির কাছ থেকে গঙ্গা হচ্ছে 6-7 কিলোমিটার দূর, মানে শিয়ালদার বাড়ির কাছ থেকে, তো আমি গঙ্গাতেই করাই। ওকে, ফেয়ার এনাফ। আমি আজকে অনেকগুলো ইনফরমেশন আপনার থেকে পেলাম। আশা রাখছি যাদের জন্য বানানো, অর্থাৎ আমাদের আগামী যারা পেট প্যারেন্ট হতে যাচ্ছেন, তাদের জন্য এই ছোট ছোট জিনিসগুলো খুব পরিমাণে এফেক্টিভ হবে। তো আর আপনি কিছু অ্যাডভাইস করতে চান আমাদের? আমি একটাই অ্যাডভাইস করব, বড় ব্রিডের কুকুর নিলে খাওয়ার সঙ্গে এক্সারসাইজ আপনাকে দিতে হবে, এই মাথায় নিয়েই কুকুরটা নেবেন। সেকেন্ড হচ্ছে, আমরা যখন প্রথম কেউ পেট প্যারেন্ট হয়, আমরা সবসময় একটা মানে টেনশনে থাকি, আমরা ঠিক করছি ভুল করছি। প্রথম যদি আপনি একটা কোনো রিলায়েবল ব্রিডারের থেকে নেন, ব্রিডার যেটা বলছে সেটাকেই ফলো করুন, বা আপনি করবেন কি, মাল্টিপল লোককে ফলো করবেন না। সবারই টার্গেট থাকবে কুকুরটা যাতে ভালো থাকে, সেটা গাইড করার। মানে আমি ধরুন শিয়ালদা যাওয়ার 100 খানা রাস্তা আছে, তো আমাকে এ বললো শ্যামবাজার দিয়ে যা, ও বললো ওটা দিয়ে যা, ওটা দিয়ে যা, 5টা বললো, সবাই কিন্তু আমার টার্গেট দিচ্ছে শিয়ালদা পৌঁছানোর। আমি যে সবারটা ইউজ করতে যাই, এবার আমি ভুলিয়ে যাব। তো যাকে ফলো করবে, একজনকে ফলো করো, আর ব্লাইন্ডলি ফলো করো। ট্রাস্টওয়ার্দি লোক হলে ব্লাইন্ডলি ফলো করো তাকে। মানে মাল্টিপল আপনার গাইডেন্সের থেকে, মাল্টিপল গাইডেন্স একদম নিলে নিজে কনফিউজড হয়ে যাবে। আর চেষ্টা করবে নেচারকে ফলো করার। জঙ্গলে বাঘ সিংহরা যেরকম থাকে, ওদের এত বেশি আতুপুতু করার ব্যাপার নেই। ভালো খাওয়া, ভালো এক্সারসাইজ দাও, টাইমে ডিওয়ার্মিং করো, টাইমে পোকার ওষুধ দাও, দেখবে পেটস ভালো থাকছে। অবশ্যই দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এত সুন্দর করে, মানে একটা ছোট্ট একটা টাইমিং এর মধ্যে দিয়ে আপনি যত কিছু জানালেন, আরো একবার আপনাকে স্পেশাল থ্যাংক ইউ। আশা রাখছি আগামীতে আমরা আরো বেশি বেশি পরিমাণে আপনাদের সাথে কানেক্ট হতে থাকবো। আই হোপ আগামীতে আপনারাও যারা বন্ধুরা শুনছেন এবং দেখছেন, লাইভ সেশন নিয়ে আসছি, তো অবভিয়াসলি কানেক্ট হতে থাকুন। ওয়ান্স অ্যাগেন দাদা, ভালো থাকবেন, টাটা। ওই লোকটার কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।